প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত বিধি অনুসরণ করে তোমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখে নেই যে এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পাব। প্রথমত আমরা তড়িৎ বিভব সম্পর্কে ধারণা পাব। এরপর তড়িৎ বিভবের পরিমাণগত সংজ্ঞা বলতে পারব এবং সবশেষে আমরা ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎ বিভব কি সেটাও আমরা ব্যাখ্যা করতে পারব। তো আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে এর সাথে সম্পর্কিত আমরা দুটো ঘটনা একটু দেখি, তাহলে আমাদের মূল যে টপিক তড়িৎ বিভব সেটা বুঝতে সুবিধা হবে। ধরো এখানে দুটো ধাতব বস্তু আছে, একটা আমরা দেখতে পাচ্ছি একটু ছোট আর একটা একটু বড়। এই দুই বস্তু একই পরিবেশে আছে এখন এই মুহূর্তে। যদি আমরা একই রকম দুটো থার্মোমিটারের সাহায্যে এই দুই বস্তুর তাপমাত্রা আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই দুই বস্তু একই তাপমাত্রায় আছে। এখন যদি আমরা একটি পরিবাহী পদার্থ দিয়ে, তাপ পরিবাহী পদার্থ দিয়ে যদি এই দুই বস্তুর মধ্যে একটি আমরা সংযোগ ঘটাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে এদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না। এখন যদি আমরা এই দুই বস্তুকে একই পরিমাণ তাপ দিই, তাহলে কি ঘটনা ঘটবে? আমরা বলতেই পারি যে এই দুই বস্তুর তাপমাত্রায় বৃদ্ধি পাবে। তো বৃদ্ধির ক্ষেত্রে, তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে পার্থক্যটা কেমন হয় আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে দুই বস্তুর তাপমাত্রায় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যে বস্তুটা ছোট এটার তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ বেশি, আর এইটার তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা কম। এখন যদি আমরা এই দুই বস্তুর মধ্যে একটি পরিবাহী পদার্থ দিয়ে যদি আমরা সংযোগ স্থাপন করি, এখন কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর তাপমাত্রা বেশি ছিল সেই বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে তাপের প্রবাহ হচ্ছে। এটা আমরা কিভাবে বুঝতে পারলাম? এই ছোট বস্তু যেটা আছে এটার তাপমাত্রা হ্রাস পেয়েছে আর এটার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এই বস্তুটা তাপ হারায় আর এই বস্তুটা তাপ গ্রহণ করে। তার মানে তাপ এক্ষেত্রে এই বস্তু থেকে এই বস্তুর দিকে প্রবাহিত হয়। তাহলে এখন এই আলোচনা থেকে, এতটুকু আলোচনা থেকে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদানের অভিমুখ নির্ধারিত হয় কিসের দ্বারা? যদি আমরা বলি বস্তুর ভরের দ্বারা, তাহলে এটা কি ঠিক হবে নাকি ভুল হবে? নিশ্চিতভাবেই এটা ভুল হবে। যদি তাই হতো তাহলে খেয়াল করে দেখো, এই বস্তুর কিন্তু ভর বেশি আর এই বস্তুর ভর কম। তো সেক্ষেত্রে বেশি ভরের বস্তু থেকে কম ভরের বস্তুর দিকে তাপ প্রবাহিত হতো, কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমরা সেটা দেখিনি আমরা। এরপর যদি বলি বস্তুর আকারের দ্বারা নির্ধারিত হবে, সেটাও ভুল হবে, কারণ এই বস্তু আকারে ছোট, এটা বড়। তো বড় বস্তু থেকে, এই বড় আকারের বস্তু থেকে কিন্তু ছোট আকারের বস্তুর দিকে তাপে প্রবাহিত হয়নি, আমরা দেখতে পেয়েছি। কাজে এটাও ভুল। এরপর যদি আমরা বস্তুর তাপের পরিমাণ দ্বারা, সেটাও ভুল হবে। তার কারণ কি? খেয়াল করে তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা একটু আগেই বলেছিলাম দুই বস্তুতে কিন্তু আমরা একই পরিমাণ তাপ দিয়েছিলাম। এটা তো যে পরিমাণ তাপ দেওয়া হয়েছিল, এটা তো একই পরিমাণ তাপ দেওয়া হয়েছিল।
তো যদি বস্তুর তাপের পরিমাণের দ্বারা নির্ধারিত হতো, তাহলে কিন্তু এদের মধ্যে তাপীয়ভাবে সংযোগ স্থাপন করলেও কিন্তু তাপের আদান প্রদান হতো না, কিন্তু এক্ষেত্রে হয়েছে। তাহলে তাহলে কিসের দ্বারা নির্ধারিত হয়? সেটা হচ্ছে বস্তুর তাপমাত্রার পরিমাণের দ্বারা। ভালো করে লক্ষ্য করো, বস্তুর তাপমাত্রার পরিমাণের দ্বারা, তাপের পরিমাণের দ্বারা না। আমরা দেখেছিলাম যে এই বস্তুর তাপমাত্রা বেশি ছিল আর এই বস্তুর তাপমাত্রা কম ছিল, এবং আমরা দেখেছি যে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে তাপের প্রবাহ হয়েছে। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরো এখানে দুটো পানির পাত্র আছে, এদের মধ্যে একটি পরিবাহী নল আছে এবং পরিবাহী নলকে একটি স্টপ কক দিয়ে বন্ধ করে রাখা আছে, এটা খোলাও যায়। এখন যদি আমরা এই দুই পাত্রে আমরা কিছু পরিমাণ পানি নেই, আমরা দেখতে পাচ্ছি এইখানে এই পাত্রে পানির পরিমাণ কম, এই পাত্রে পানির পরিমাণ বেশি। আবার আকৃতিতে এই পাত্রটা ছোট আর আকৃতিতে এই পাত্রটা বড়। এখন যদি আমরা এই স্টপ ককটা যদি আমরা খুলে দিই, তাহলে কি ঘটনা ঘটে আমরা দেখি। কিছুই করছে না, আমরা দেখতে পেলাম। তার মানে এদের মধ্যে, এই দুই পাত্রের মধ্যে, যদিও এখানে পানি কম এখানে পানি বেশি, তবুও কিন্তু এদের মধ্যে পানির কিন্তু বা তরলের কোনো আদান প্রদান হচ্ছে না। এখানে এটাতে তরলের পরিমাণ বেশি হওয়া সত্ত্বেও বেশি তরল থেকে কিন্তু কম তরলের দিকে পানির প্রবাহ হচ্ছে না। আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে এই দুই পাত্রের মধ্যে পানির যে উচ্চতা, ভূমি থেকে দুই উচ্চতা কিন্তু সমান, এবং এই উচ্চতা সমান হওয়ার কারণে এই দুই পাত্রের মধ্যে পানির উপরিতলে যে চাপ, এই চাপের পরিমাণ কিন্তু সমান। এই চাপের পরিমাণ সমান হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু তরলের আদান প্রদান হচ্ছে না। এখন আমরা এই স্টপ কক বন্ধ করে দিয়ে যদি আমরা এই দুই পাত্রের মধ্যে এমন কিছু পরিমাণ পানি নেই যে এই ছোট পাত্রে পানির উচ্চতা কিছুটা বেশি আর এই বড় পাত্রে পানির উচ্চতা কম, তো এক্ষেত্রে এখন কি হবে? এখন এই ক্ষেত্রে এই পাত্রের ক্ষেত্রে চাপটা হবে বেশি আর এই ক্ষেত্রে চাপ হবে কম। এখন যদি আমরা এই স্টপ ককটা যদি আমরা খুলে দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ চাপের পাত্র থেকে নিম্ন চাপের পাত্রের দিকে পানির ফ্লো, পানির প্রবাহ হচ্ছে, এবং একসময় এরা চাপীয় সমতায় চলে আসে, তখন এদের মধ্যে আর পানির বা তরলের আদান প্রদান হবে না। তাহলে আমরা যদি বলি যে তরলের আদান প্রদানের যে অভিমুখ, এটা নির্ধারিত হবে কি দিয়ে? যদি বলি তরলের ভর দিয়ে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। কারণ ভর দিয়ে যদি হতো, তাহলে আমরা দেখেছিলাম একদম শুরুর দিকে এই পাত্রে কিন্তু ভর বেশি ছিল, এই পাত্রে তরলের ভর কম ছিল, তো সেক্ষেত্রে কিন্তু এই পাত্র থেকে এই পাত্রের দিকে কিন্তু পানির ফ্লো হয়নি। এরপরে যদি বলি পাত্রের আকারের দ্বারা, সেটাও কিন্তু ভুল হবে, কারণ আকারের দিক দিয়ে এইটা ছোট এটা বড়। তো যদি আকার দ্বারাই নির্ধারিত হতো, তাহলে বড় আকারের পাত্র থেকে ছোট আকারের পাত্রের দিকে পানির ফ্লো হতো। তাহলে কিসের দ্বারা নির্ধারিত হয়? সেটা হচ্ছে তরলের চাপের দ্বারা। চাপ যেখানে বেশি থাকবে সেখান থেকে কম চাপের বস্তুর দিকে তরলের ফ্লো হবে। তাহলে এতটুকু আলোচনাকে আমরা একটু যদি আমরা সামারাইজ করি, তাহলে দেখো আমরা বলতে পারি তাপ আদান প্রদানের দিক নির্ভর করে কিসের দ্বারা? আমরা দেখতে পেয়েছি তাপমাত্রা দ্বারা, এবং এক্ষেত্রে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হয়। এরপর তরলের আদান প্রদানের দিক নির্ভর করে কিসের দ্বারা? আমরা দেখেছি চাপের দ্বারা, এবং এক্ষেত্রেও উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরলের আদান প্রদান হবে। ঠিক একই রকম তড়িতের ক্ষেত্রে একটি ঘটনা আছে, সেটা হচ্ছে তড়িতের ক্ষেত্রে চার্জের আদান প্রদানের দিক নির্ভর করবে কি দিয়ে? কোন রাশি দিয়ে? তো এটার উত্তরটা হচ্ছে তড়িৎ বিভব। বস্তুর যে তড়িৎ বিভব, ওই তড়িৎ বিভবের দ্বারাই নির্ধারিত হয় যে দুটি বস্তুর মধ্যে চার্জের
আদান প্রদানের দিকটা কোন দিকে হবে। তো এইখান থেকে আমরা, এবং এক্ষেত্রেও নিয়মটা হচ্ছে প্রকৃতিতে যেটা ঘটে যে উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভবের দিকে চার্জের আদান প্রদান হয়। তাহলে আমরা এখান থেকে তড়িৎ বিভবের আমরা ধারণাগত একটা সংজ্ঞা বলতে পারি, সেটা হচ্ছে তড়িৎ বিভব হলো কোনো চার্জিত পরিবাহীর এমন এক বৈদ্যুতিক অবস্থা। তড়িৎ বিভব হলো কোনো চার্জিত পরিবাহীর এমন এক বৈদ্যুতিক অবস্থা যা অন্য কোনো চার্জিত পরিবাহীর সাথে তড়িৎগতভাবে যুক্ত করলে পরিবাহীটি চার্জ প্রদান করবে নাকি চার্জ গ্রহণ করবে তা নির্ধারণ করে। এটা হচ্ছে তড়িৎ বিভবের ধারণা। আমরা এটা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা একটি পরিবাহী বস্তু, এটা একটা পরিবাহী বস্তু, ভূমির সাথে তড়িৎগতভাবে কোনো সংযোগ নেই। এখন ধরো এই দুই পরিবাহীর তড়িৎ বিভব পরিমাপ করার জন্য একটি কাল্পনিক যন্ত্র আমরা কল্পনা করলাম। এখন যদি এই দুই পরিবাহীতে একই পরিমাণ ধনাত্মক চার্জ দেওয়া হয়, তাহলে খেয়াল করে দেখো এই দুই পরিবাহীর বিভবের পরিমাণ কিন্তু একই হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটার বিভব যত, এটারও বিভব তত। এখন যদি আমরা এই দুই পরিবাহীর মধ্যে কোনো তড়িৎ পরিবাহী দ্বারা, পদার্থ দ্বারা যদি আমরা সংযোগ স্থাপন করি তড়িৎগতভাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের মধ্যে কিন্তু কোনো চার্জের আদান প্রদান হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই দুই পরিবাহীর তড়িৎ বিভব সমান। আবার যদি এই দুই পরিবাহীতে একই পরিমাণ ঋণাত্মক চার্জ প্রদান করা হয়, তো সেক্ষেত্রেও এই দুই পরিবাহীর তড়িৎ বিভবের পরিমাণ কিন্তু একই। প্রকৃতি ভিন্ন কিন্তু বিভবের পরিমাণ কিন্তু একই। তো এক্ষেত্রেও যদি আমরা তাদেরকে, এই দুই বস্তুকে যদি আমরা তড়িৎগতভাবে সংযোগ দেই, সেক্ষেত্রেও কিন্তু এদের মধ্যে চার্জের আদান প্রদান হবে না। আমরা দেখতে পাচ্ছি কোনো চার্জের আদান প্রদান হচ্ছে না। এখন যদি আমরা এই বস্তুতে কিছু পরিমাণ ধনাত্মক চার্জ দিই এবং এই বস্তুতে কিছু পরিমাণ, একই পরিমাণ যদি আমরা ঋণাত্মক চার্জ দিই, তাহলে খেয়াল করে দেখো যে এই দুই বস্তুর চার্জের সংখ্যাগত মান একই হবে কিন্তু প্রকৃতি ভিন্ন। এক্ষেত্রে একটা হচ্ছে ধনাত্মক বিভব, আমরা একটু পরে ধনাত্মক এবং ঋণাত্মক বিভব কি সেটা আমরা আলোচনায় আসবো। আর এটা হচ্ছে ঋণাত্মক বিভব। ধনাত্মক বিভবটা হচ্ছে উচ্চ বিভব আর ঋণাত্মক বিভব হচ্ছে নিম্ন বিভব। এখন যদি আমরা এই দুই বস্তুকে যদি আমরা তড়িৎগতভাবে সংযোগ দেই, সংযুক্ত করি, তাহলে কি হবে আমরা একটু দেখি। তাহলে এখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জের ফ্লো হবে এবং এই বস্তুটা আমরা আরেকবার দেখি, এবং এই বস্তুটা চার্জ হারিয়ে বিভব কমবে, এটা চার্জ লাভ করে বিভব আস্তে আস্তে, মানে তারও বিভব কমবে কিন্তু মান বিবেচনায়, ধনাত্মক ঋণাত্মক মান বিবেচনায় বিভবটা বৃদ্ধি পেতে থাকবে। এবং এক সময় যখন এদের মধ্যে বিভবের সমতা চলে আসবে, তখন কিন্তু এদের মধ্যে আর চার্জের ফ্লো হবে না। তাহলে আমরা বলতে পারি তড়িতের ক্ষেত্রে চার্জ আদান প্রদানের দিক নির্ভর করে কিসের উপর? তড়িৎ বিভবের উপর। তাহলে আমরা ধারণাগত সংজ্ঞাটা আমরা আরেকবার দেখি। তড়িৎ বিভব হলো কোনো চার্জিত পরিবাহীর এমন এক বৈদ্যুতিক অবস্থা যা অন্য কোনো চার্জিত পরিবাহীর সাথে তড়িৎগতভাবে যুক্ত করলে পরিবাহীটি চার্জ প্রদান করবে নাকি চার্জ গ্রহণ করবে তা নির্ধারণ করে। ঠিক যেমন আমরা দেখেছিলাম যে এটার ক্ষেত্রে তড়িৎ বিভব বেশি ছিল, এটার ক্ষেত্রে কম ছিল, যার কারণে এই চার্জ প্রবাহের এটা চার্জ প্রদান করেছিল একে আর এ চার্জ গ্রহণ করেছিল। তাহলে কোনো দুই বস্তুর মধ্যে চার্জ মানে আদান প্রদান বা কে চার্জ গ্রহণ করবে বা কে চার্জ বর্জন করবে সেটা নির্ভর করবে এই তড়িৎ বিভবের উপর। তো এটা তো গেল তড়িৎ বিভবের একটি ধারণাগত সংজ্ঞা, কিন্তু প্রকৃতপক্ষে তড়িৎ বিভবের পরিমাণগত সংজ্ঞাটা কি বা পরিমাণ কি, স্ট্যান্ডার্ড ভ্যালুটা কিভাবে নির্ধারণ করা হয়, এটা কিন্তু আমাদের অবশ্যই
জানতে হবে এবং বুঝতে হবে। ধরো এখানে একটি ধনাত্মক চার্জ আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে চার্জের চারপাশে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আমরা ধরলাম এই তড়িৎ ক্ষেত্রের রেঞ্জ হচ্ছে এতটুকু। এখন এই তড়িৎ ক্ষেত্রের রেঞ্জের ঠিক বাইরে আমরা ধরলাম যে একটি পজিটিভ কিউ মানে একটি চার্জ আছে। এখন যদি আমরা এই চার্জিত বস্তুটাকে এই বিন্দু থেকে মানে রেঞ্জের ঠিক বাইরে থেকে যদি তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোথাও আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের বাহ্যিক কোনো বলের দ্বারা কিছু কাজ করতে হবে। কেন এই কাজ করতে হবে? কারণ এটা যেহেতু ধনাত্মক চার্জ আর এটাও ধনাত্মক চার্জ, তো যখনই এই বস্তুটা যখন ক্ষেত্রের ভেতরে প্রবেশ করবে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, কুলম্ব বিকর্ষণ বল। তো এই কুলম্ব বিকর্ষণ বলের বিরুদ্ধে আমরা এই চার্জিত বস্তুকে ক্ষেত্রের ভেতরে আনতে গেলে আমাদের কিছু পরিমাণ বাহ্যিক কাজ করতে হবে। এখন এই যে বাহ্যিক কাজ করতে হবে, ধরলাম এই কৃত কাজের পরিমাণ হচ্ছে W। এখন যদি আমরা একটি একক ধনাত্মক চার্জকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে চাই, তাহলে আমাদের কিছু পরিমাণ কাজ করতে হবে এবং এক্ষেত্রে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকেই বলা হবে এই বিন্দুর বিভব, তড়িৎ বিভব। আমি আবার বলছি যে একক ধনাত্মক চার্জকে এই ক্ষেত্রের বাইরে এই বিন্দু থেকে ক্ষেত্রের ভেতরে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তাকেই বলা হবে এই বিন্দুর তড়িৎ বিভব। এটা আরেক নাম হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ বিভব বা তড়িৎ স্থিতিশক্তি। তার মানে যে এই একক ধনাত্মক চার্জকে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই এই বস্তুর মধ্যে স্থিতিশক্তি আকারে জমা থাকে। তো এখন আমরা বলতে পারি যে কিউ চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোন বিন্দুতে আনতে কৃত কাজ আমরা ধরেছিলাম W। এখন সিম্পল ঐকিক নিয়ম অনুসারে তাহলে একক ধনাত্মক চার্জকে অসীম থেকে ক্ষেত্রের ভেতরে আনতে কৃত কাজ আমরা কি বলতে পারি? W/Q। তো এটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের পরিমাণ এই বিন্দুতে। কোন বিন্দুতে? আমাদের একক ধনাত্মক চার্জকে বা একক ধনাত্মক চার্জের যে ডেস্টিনেশন বা ফাইনালি তাকে ক্ষেত্রের ভিতরে যেই বিন্দুতে আনা হলো ওই বিন্দুর বিভব এবং তার মান হচ্ছে W/Q। এটাকে তড়িৎ স্থিতিশক্তিও বলে এবং তড়িৎ বিভবকে V দিয়ে প্রকাশ করে এবং তার একক হচ্ছে, কাজের একক হচ্ছে জুল আর চার্জ হচ্ছে কুলম্ব, জুল বা কুলম্ব। সংক্ষেপে এটাকে বলে ভোল্ট। তাহলে আমরা তড়িৎ বিভবের যে পরিমাণগত সংজ্ঞাটা সেটা আমরা একটু দেখি লিখিত আকারে। যে আমরা বলেছিলাম যে অসীম দূর থেকে একটি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই ক্ষেত্রের জন্য ওই বিন্দুর তড়িৎ বিভব বা তড়িৎ স্থিতিশক্তি বলে। তাহলে এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে, দেখো তড়িৎ বিভবটা কার? তড়িৎ বিভব হচ্ছে ওই ক্ষেত্রের ওই বিন্দু, মানে এই তড়িৎ ক্ষেত্রের জন্য এটাকে ফাইনালি যে বিন্দুতে আনা হচ্ছে সেই বিন্দু। যদি এখানে আনা হয় শেষ পর্যন্ত তাহলে এই বিন্দুর তড়িৎ বিভব, যদি এইখানে আনা হয় তাহলে এই বিন্দুর বিভব, এইখানে আনা হলে এই বিন্দুর বিভব। তাহলে দেখো আমরা এই একক ধনাত্মক চার্জকে উৎস চার্জের যত কাছাকাছি আমরা আনার চেষ্টা করব তত কিন্তু কৃত কাজের পরিমাণ বৃদ্ধি করতে হবে বা বাহ্যিক বলটাও বৃদ্ধি করতে হবে। তো এখন বাহ্যিক বল বৃদ্ধি সাথে সাথে কৃত কাজও বৃদ্ধি পাবে, তার মানে কি তড়িৎ বিভবটাও বৃদ্ধি পাবে। উৎস চার্জের যত কাছে আনা হবে তড়িৎ বিভবটা তত বেশি হবে, আর উৎস চার্জ থেকে যত দূরে আনা হবে এই তড়িৎ বিভবের মানও তত কম হবে। তার কারণটা আমরা বুঝতেই পারছি যে আমরা জানি যে উৎস চার্জ থেকে যত দূরে যাওয়া যায় এই কুলম্ব বিকর্ষণ বলের মান ততই কম হয়। তো কুলম্ব বিকর্ষণ বলের মান যেহেতু কম হয় তাহলে বেশি দূরত্বের ক্ষেত্রে
স্থানান্তর করতে কম বাহ্যিক বল প্রয়োজন হবে। আর কাছাকাছি যদি আনতে চাই তাহলে বিকর্ষণ বলটা যেহেতু বেশি, কাজে বাহ্যিক বলটা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ বিভবের পরিমাণগত সংজ্ঞা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন দেখো, দুই ধরনের তড়িৎ বিভব আছে, একটা হচ্ছে ধনাত্মক বিভব আর একটা হচ্ছে ঋণাত্মক বিভব। আমি সংক্ষেপে এটা আগে বলেছিলাম। ধরো এখানে একটি ধনাত্মক চার্জ আছে, তার জন্য যে তড়িৎ ক্ষেত্র এতটুকু, তার রেঞ্জ হচ্ছে এতটুকু। এখন এই রেঞ্জের ঠিক বাইরে একটি ধনাত্মক চার্জ আমরা দেখতে পাচ্ছি। এখন এই ধনাত্মক চার্জটাকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোথাও আনতে চাই, তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বল, এই বিকর্ষণজনিত বলের কারণে এই বাহ্যিক বল দ্বারা আমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে, বাহ্যিক বলের দ্বারা কাজ করতে হবে। এখন এক্ষেত্রে আমরা তো জানি যে বাহ্যিক বলের দ্বারা যদি কাজ করা হয় সেক্ষেত্রে সেই কাজকে বলে ধনাত্মক কাজ, এবং এক্ষেত্রে যেহেতু এটা ধনাত্মক কাজ, তো এক্ষেত্রে এই বিভবটাকে বলা হবে ধনাত্মক বিভব। আবার ধরো এখানে একটি ঋণাত্মক চার্জ আছে, তার জন্য একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং তার রেঞ্জের ঠিক বাইরে একটি ধনাত্মক চার্জ আছে। এখন যদি আমরা এই বস্তুটাকে যদি আমরা ক্ষেত্রের ভেতরে কোথাও আনতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে বাহ্যিক বলের দ্বারা কাজ করার প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ এদের মধ্যে কিন্তু এখন একটা আকর্ষণধর্মী বল কাজ করবে। এই আকর্ষণধর্মী বল যেটা, এই আকর্ষণধর্মী বল নিজেই এই বস্তুটাকে স্থানান্তর করতে পারবে। এক্ষেত্রে বাহ্যিক কোনো বলের প্রয়োজন হবে না। তো এক্ষেত্রে এই বলের দ্বারাই যদি কাজ হয়, সেক্ষেত্রে এটাকে আমরা কি বলি? ঋণাত্মক কাজ। এবং এক্ষেত্রে যে বিভবটা হবে সেটাকে বলা হবে ঋণাত্মক বিভব। তো আশা করি তোমরা আজকে যতটুকু আমরা আলোচনা করলাম, এই আলোচনার বিষয়বস্তুগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকে আমার আলোচনা এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।